রাত ঠিক 12টা। পুরনো পোড়ো বাড়ির দরজা ভাঙার শব্দ হলো। ধুলোমাখা মেঝেতে পা রাখতেই একটা ঠান্ডা বাতাস শরীর গুলিয়ে দিল। স্নেহাশিস ধীরে ধীরে ভেতরে ঢুকল। হাতে মোবাইলের টর্চ, পিছনে বন্ধুরা অরুণ, মৌমিতা আর ইকবাল। এই বাড়ির আয়নাটা নাকি অভিশপ্ত। কেউ তাকালেই সে আর নিজের প্রতিবিম্ব দেখতে পায় না, বরং অন্য কিছু। অরুণ হাসল। ভূতের গল্প সব বাজে কথা। আয়না তো আয়না, যা দেখার তাই দেখাবে। মৌমিতা ফিসফিস করে বলল, কিন্তু এ বাড়ির সব আয়না কোথায় গেল? এত বড় একটা জায়গায় একটা মাত্র আয়না? ইকবাল পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে গেল, কিন্তু হাওয়া যেন আপনা থেকেই আগুন নিভিয়ে দিল। স্নেহাশিস টর্চের আলোতে দেওয়ালের দাগগুলো লক্ষ্য করল। আঁচড়ের মতো, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। তখনই একটা মৃদু হাসির শব্দ ভেসে এলো। চারজনই থমকে গেল। কণ্ঠস্বরটা যেন খুব কাছেই ছিল, কিন্তু কোথাও কেউ নেই। ঘরের এক কোণে একটা বিশাল ধুলোমাখা আয়না দাঁড়িয়ে আছে। ফ্রেমে পুরনো কারুকাজ, যেন বহু বছর কেউ স্পর্শ করেনি। স্নেহাশিস আয়নার ধুলো ঝেড়ে সামনে দাঁড়ালো। সে আয়নার দিকে তাকালো আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। নিজের প্রতিবিম্বের বদলে সে দেখল একটা বিকৃত মুখ। চোখগুলো গভীর কালো গহর, ফাটা ঠোঁট থেকে কালচে লালা ঝরছে, পেছনের অন্ধকার থেকে একটা হাত উঠে আসছে। স্নেহাশিস, আয়না থেকে সরে এসো, মৌমিতা চিৎকার করে উঠল। কিন্তু দেরি হয়ে গেছে। স্নেহাশিস দেখল, আয়নার প্রতিচ্ছবিটি হাসছে, কিন্তু তার নিজের ঠোঁট নড়ছে না। আচমকা সেই প্রতিচ্ছবিটি নিজের হাত বাড়িয়ে দিল, আয়নার ভেতর থেকে একটা পলকেই স্নেহাশিসকে শক্ত করে ধরে আয়নার ভেতরে টেনে নিয়ে গেল। ঘরে তখন নিস্তব্ধতা, আয়নায় শুধু ধুলোমাখা কাচ। তিনজন বন্ধু চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু দরজার কাছে গিয়ে থমকে দাঁড়াল। সামনে স্নেহাশিস দাঁড়িয়ে আছে। মৌমিতা কান্নায় ভেঙে পড়ল। স্নেহাশিস, তুমিই তো আয়নার ভেতরে চলে গেলে। স্নেহাশিস ম্লান হেসে বলল, তুমি কি বলছো? আমি তো এখানেই ছিলাম। অরুণ গলা শুকিয়ে বলল, আমরা দেখেছি, তুমি আয়নার মধ্যে হারিয়ে গেছ। স্নেহাশিস ধীরে ধীরে বলল, কিন্তু আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, তাই না? তারপর সে আয়নার দিকে তাকালো। এই প্রথম স্নেহাশিসের কোনো প্রতিচ্ছবি পড়ল না। মৌমিতা আর অরুণ আতঙ্কে সরে গেল। ইকবাল হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। ওটা স্নেহাশিস নয়। স্নেহাশিস ধীরে ধীরে হেসে উঠল। তার হাসিটা স্বাভাবিক ছিল না, গলায় একরকম অদ্ভুত গর্জন। সে ধীরে ধীরে বলল, স্নেহাশিস তো এখন আয়নার ভেতরে আর আমি। সে এক ধাক্কায় অরুণের সামনে চলে এলো, আমি তো এখন বাইরে। একটা শীতল বাতাস ঘরজুড়ে বয়ে গেল। মৌমিতা, অরুণ আর ইকবাল চিৎকার করে দরজার বাইরে দৌড়ে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল সেই আয়না, আর তার ভেতরে স্নেহাশিস। সে আয়নার ভিতর থেকে চিৎকার করছিল, কিন্তু বাইরে কোনো শব্দ আসছিল না। তার চারপাশে অন্ধকারের মধ্যে অসংখ্য ছায়ামানুষ দাঁড়িয়ে আছে। সবাই তার মতোই ছিল, সবাই একদিন আয়নার সামনে দাঁড়িয়েছিল, আর এখন তারা এখানে বন্দী। স্নেহাশিস তাদের দিকে তাকালো। একটা কণ্ঠস্বর শোনা গেল, ফিসফিস করে বলছে, আমরা সবাই কখনো না কখনো আয়নায় তাকাই, তাই না? তারপর আয়নাটা এক বিকট শব্দে ভেঙে গেল, আর তার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল স্নেহাশিসের মুক্তির সব রাস্তা। পরদিন সকালে মৌমিতা, অরুণ আর ইকবাল পুলিশ নিয়ে ফিরে এলো পোড়োবাড়িতে। কিন্তু ভেতরে কিছুই ছিল না। সেই আয়নাটাও গায়েব, আর স্নেহাশিসের কোনো খোঁজ পাওয়া গেল না। কিন্তু কয়েকদিন পর মৌমিতা যখন নিজের ঘরে বসেছিল, তখন হঠাৎ করেই আয়নার দিকে চোখ গেল। তার হৃদস্পন্দন থেমে গেল, কারণ আয়নার মধ্যে সে একা ছিল না। তার পেছনে স্নেহাশিস দাঁড়িয়ে ছিল, কিন্তু সে হাসছিল না। সে শুধু ফিসফিস করে বলল, আমার জায়গা এখন তোমার দরকার। সমাপ্ত।